শুকুর পাঞ্জাবি লোক, সম্প্রতি এসেছে পাকিস্তান থেকে। লম্বা চওড়া, শান্তশিষ্ট চেহারা, একটু ভারিক্কি বয়সের। সেই জন্যেই ওকে বিশেষভাবে পছন্দ করে মোহাম্মদ ইসমাইল। শুকর লোকটা ঠান্ডা, কিন্তু মারপিটের সময় ভয়ানক দুর্ধর্ষ বলে পরিচিত। পিস্তলের হাতও চমৎকার। ওর সামনে বিয়ার অর্ডার দিতে বিন্দুমাত্র দ্বিধা করল না ইসমাইল। হানিফের মতো ফাত্রা লোক না যে এই সামান্য ব্যাপার রিপোর্ট করবে অফিসে। মিনিট 15 লিরিক হোটেল থেকে 40 গজ দূরে একটা ক্যাফেতে বসে চুপচাপ অপেক্ষা করলো ওরা। তারপর একটু উসখুস করে শুকুর বলল, ইচ্ছে করলে জটিলেশ্বরকে ফলো করতে পারো তুমি। মাসুদ রানার পেছনে থাকতে পারি আমি। মনে মনে একটু অসন্তুষ্ট হলো ইসমাইল। এই কথার অন্তর্নিহিত অর্থ হচ্ছে, শুকুর মনে করে না মাসুদ রানার মতো একজন দুর্ধর্ষ এজেন্টকে অনুসরণ করবার ক্ষমতা ওর মধ্যে আছে। খানিক চুপ করে থেকে বলল, আমাকে রানার পেছনে থাকবার হুকুম দেয়া হয়েছে। ওয়ার্ডার ইজ ওয়ার্ডার। কাঁধ ঝাঁকালো শুকুর। ঠিক আছে, আমার আপত্তির কিছুই নেই, বরং আমার জন্যে সেটাই ভালো। তুমি বাবা একটু সাবধানে থেকো। রানা হচ্ছে যাকে বলে সত্যিকার প্রফেশনাল। হাসল। বিপদে পড়লে স্মরণশক্তি দিয়ে পার পাবে না ওর হাত থেকে। কয়েক সেকেন্ড অস্বস্তিকর নীরবতার পর 2 ঢোক বিয়ার গলা দিয়ে নামিয়ে ইসমাইল বলল, আমিও প্রফেশনাল। সন্দেহের দৃষ্টিতে চাইল শুকরের চোখের দিকে। সন্দেহ আছে তাতে? যদিও এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে শুকুরের, তবু মাথা নেড়ে বলল, না না, সেজন্যে বলিনি। ওয়ার্ডার ইজ ওয়ার্ডার। ব্রিগেডিয়ার সাহেব নিজেই তো অর্ডার দিয়েছেন। উনি তোমার আমার চেয়ে ভালো বোঝেন কে কোন কাজের যোগ্য, তাই না? ভালো কথা। হঠাৎ করে তারিক আক্তারকে এখানে বদলি করলো কেন? ডিমোশন? না। আশ্বস্ত হয়ে মাথা নাড়ল ইসমাইল। জটিলেশ্বর রায়কে এখানে বদলি করায় পিন্ডির টনক নড়ল যে। এখানকার নিয়ম কানুনের আরো উন্নতি হওয়া দরকার। একে পাঠানো হয়েছে সবকিছু গুছিয়ে দেওয়ার জন্যে। চলে যাবেন কয়েক মাস পরেই। যাই বলো, এই রকম একটা এক্সিকিউটিভ হয় না, কি বলো? তা তো বটেই। তবে মাসুদ রানার কাছে এই লোকও কিন্তু মস্ত ঘোল খেয়েছে একবার, লাহোরে। জানি। ঘটনাটা শুকুর সবিস্তারে বর্ণনা করবার আগেই বলল ইসমাইল, ওই দেখো, তোমার চিড়িয়া বেরিয়ে আসছে হোটেল থেকে। বিলটা দিয়ে বেরিয়ে পড়ো। একটা নোট তস্তরি চাপা দিয়ে দ্রুত বেরিয়ে গেল শুকুর। চলায় ওর চিতাবাঘের ক্ষিপ্রতা। জটিলেশ্বরের সামনে ট্যাক্সি এসে দাঁড়াবার আগেই নিজের গাড়িতে উঠে বসেছে সে। ট্যাক্সি রওনা হতেই ওর দিকে একবার হাত নেড়ে গাড়ি ছেড়ে দিল শুকুর। হঠাৎ বড় একা বোধ করল ইসমাইল। অদ্ভুত একটা সুড়সুড়ির মতো অনুভূতি শুরু হলো ওর পেটের মধ্যে। ঘেমে উঠল হাতের তালু। বুঝতে পারল সে নার্ভাস হয়ে পড়ছে। ঠিকই বলেছিল শুকুর, মাসুদ রানা শুধু প্রফেশনাল নয়, একজন অসাধারণ এজেন্ট। রানার ভারটা ওকে দিতে পারলে খুবই ভালো হতো। ব্রিগেডিয়ারও তেমন কিছু মনে করতেন না নিশ্চয়ই, কিন্তু শুকরের প্রস্তাবে রাজি হওয়ার ব্যাপারে আসলে বেঁধেছে ওর আত্মসম্মানে। খানিক বাদেই হোটেল থেকে বেরিয়ে আসবে মাসুদ রানা, এবং তাকে অনুসরণ করতে হবে ওর। অথচ ধরা পড়লে চলবে না। কোথায় যায়, কি করে, সব রিপোর্ট করতে হবে ব্রিগেডিয়ারের কাছে। ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে এলো ওর। যদি হারিয়ে ফেলে, যদি টের পেয়ে যায় মাসুদ রানা। শুকনো ঠোঁট চাটল ইসমাইল। অর্ডার দিল আর এক ক্যান বিয়ারের। সাথে কিছু খাবার হলে মন্দ হতো না, কিন্তু তাহলে হঠাৎ রানা বেরিয়ে এলে খাবার ফেলে উঠতে পারবে না, এই ভয়ে আর কিছু অর্ডারই দিল না সে।
এইভাবে মিনিট ২০ ছটফট করবার পর আর স্থির হয়ে বসে থাকতে পারল না মোহাম্মদ ইসমাইল। বেয়ারা ডেকে বিল চুকিয়ে দিয়ে খানিক হাঁটাহাঁটি করল রাস্তায়। সেটাও অসহ্য হয়ে ওঠায় উঠে বসল ওর তোবড়ানো রেনোয়ায়। আরো ১০ মিনিট পর হোটেল লিরিক থেকে বেরিয়ে এলো মাসুদ রানা। ছাই রঙা সোয়েটারের ওপর কালো একটা লেদার জ্যাকেট পরা, ঠোঁটের কোণে সিগারেট, হাত দুটো জ্যাকেটের পকেটে। ইঞ্জিন স্টার্ট দিয়ে বসে রইল ইসমাইল। দেখল স্বচ্ছন্দ ভঙ্গিতে লম্বা পা ফেলে কয়েক গজ দূরে পার্ক করে রাখা একটা লাল ল্যান্সিয়ায় উঠছে রানা। ল্যান্সিয়া চলতে শুরু করতেই পিছু নিল রেনোয়া। আশপাশে সামনে পিছে এত অসংখ্য গাড়ি ঘোড়ার ভিড় যে খানিকক্ষণ অনুসরণ করেই ধরা পড়বার অহেতুক ভয় বেশ অনেকটা কেটে গেল ইসমাইলের। রিউ রেমন্ড লসেরা ছাড়িয়ে অ্যাভিনিউ ডু মেইনে পড়ল ওরা। খানিক দূর গিয়েই বামে মোড় নিল ল্যান্সিয়া। রেনোয়াও মোড় নিল আগে দুটো গাড়িকে যাওয়ার সুযোগ দিয়ে। রিউ ডি ভাগিরার্ডে এসে ডাইনে মোড় নিল রানা। বেশ কিছু দূর গিয়ে থেমে দাঁড়ালো একটা পার্কিং স্পেস পেয়ে। আত্মারাম খাঁচাছাড়া হয়ে গেল ইসমাইলের। পিছনের ট্রাফিকের চাপে এগিয়ে যেতে বাধ্য হয়েছে সে। কাছে পিঠে কোথাও পার্কিং স্পেস দেখতে পাচ্ছে না। ঘাড় ফিরিয়ে যতদূর দেখা যায় রানার ওপর নজর রাখবার চেষ্টা করল সে। গাড়ি থেকে নেমে রানাকে একটা আঙিনার মতো জায়গার দিকে এগোতে দেখল। তারপর আড়াল হয়ে গেল একটা লরির ওপাশে। ভাগ্যদেবীকে গোটা কয়েক গালি দিল সে। আরো কিছু দূর এগিয়ে যেতে বাধ্য হলো। তারপর একটা সাইড স্ট্রিট পেয়ে মোড় নিল। রাস্তার পাশে দাঁড়ানো একটা গাড়িকে ব্যাক করতে দেখে আরো একটু কমালো গতি। ওটা বেরিয়ে যেতেই ঢুকে পড়ল ফাঁকা জায়গায়। ইঞ্জিনটা বন্ধ করে দিয়ে হুড়মুড় করে বেরিয়ে এলো সে গাড়ি থেকে। গাড়ি লক না করেই দ্রুত পায়ে ছুটল উল্টো পথে। লেন্সিয়াটা এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু রানার পাত্তা নেই। চারদিকে চাইল ইসমাইল। আঙিনার মতো জায়গাটায় এগিয়ে গিয়ে অনেকগুলো দরজা চোখে পড়ল ওর। নেম প্লেটগুলো পড়তে পড়তে একটা নামের ওপর থমকে গেল ওর চোখ। লেখা আছে শানুকি হাকাওয়াগা ফটোগ্রাফিক স্টুডিও। মুভি প্রজেক্টরের কথা স্মরণ করে আন্দাজ করে নিল ইসমাইল, এইখানেই ঢুকেছে মাসুদ রানা। মনে মনে আক্ষেপ হলো, শুকুরের প্রস্তাবে রাজি হয়ে গেলেই পারত। ওর ঘাড়ে রানার ভার চাপিয়ে দিতে পারলে আর কোনো দুশ্চিন্তার মধ্যে পড়তে হতো না ওকে। গর্ব এসেই মাটি করেছে সব। গাড়ি পাহারা দিয়ে কোনো লাভ নেই। এখান থেকে বেরিয়ে এসেই গাড়িতে উঠে ভো করে চলে যাবে মাসুদ রানা। দৌড়ে গিয়ে নিজের গাড়িতে উঠে রিউ ডি ভাগিরার্ডে উঠতে উঠতে পগার পার হয়ে যাবে রানা। হারিয়ে যাবে গাড়ির ভিড়ে। সুযোগ বুঝে নিজের গাড়িটা কাছাকাছি এনে রাখবার চিন্তাটা দূর করে দিল সে। ঠিক করলো আরো লোকের সাহায্য চাইতে হবে ওর এখন ব্রিগেডিয়ারের কাছে। কাছাকাছি একটা ড্রাগ স্টোর দেখতে পেয়ে প্রায় দৌড়ে এগোলো সে ওটার দিকে। ২ মিনিট পর হাঁপাতে হাঁপাতে ডায়াল করলো ব্রিগেডিয়ারের নাম্বারে। অনুসরণের ব্যাপারটা ঘুণাক্ষরেও টের পায়নি রানা। খুশি মনে একেবারে ২ সিঁড়ি করে টপকে উঠে এলো তেতলায় হাকাওয়াগার স্টুডিওর দরজার সামনে। বেল টিপল। ৫-৬ বছর ধরে জানাশোনা ওর এই জাপানি ফটোগ্রাফারের সাথে। বাচ্চা একটা হাতির মতোই বিশাল হাকাওয়াগার শরীর, সর্বদা হাসিখুশি, বিনয়াবনত। কিন্তু ছবির বাজারে দারুণ ব্যবসা করছে সে চুটিয়ে। লাক্সারি হোটেলগুলোতে আমেরিকান ট্যুরিস্টদের জন্যে কালার্স লাইট আর ৮ মিলিমিটার ফিল্ম সাপ্লাই দেয় সে। ফিল্মগুলো প্যারিস রমণীদের ব্যক্তিগত জীবন নিয়ে তোলা। পর্নোগ্রাফি হয় না ওর তোলা ছবি। কাছাকাছি গেলেও সারাটা ছবি জুড়ে আশ্চর্য এক রুচিসম্মত শিল্প স্বাদ থাকে বলে
আজ পর্যন্ত আইনের কোনো ফাঁকড়ায় পড়তে হয়নি ওকে। এসব ছবির দারুণ সেল। বেশিরভাগ আমেরিকান ট্যুরিস্টই এগুলো কিনে নিয়ে দেশে ফিরে বন্ধু-বান্ধব আর প্রতিবেশীকে প্যারিসে না গিয়ে কি হারাচ্ছে দেখাবে বলে। যদিও সত্যি সত্যি এসবের দর্শন তাদের মেলে না প্যারিসে এসে। উত্তরোত্তর উন্নতি হচ্ছে ওর ব্যবসার। মানুষের দুর্বলতার গলিঘুঁচি বুঝে নিয়ে ঠিক পরিমাণ মতো ডোজ ব্যবহার করে সানুকি হাকাওয়াকা। নোংরামি থেকে সযত্নে বাঁচিয়ে রাখি নিজেকে। কয়েক বছরেই প্যারিসের প্লেবয় হিসেবে প্রতিষ্ঠিত করে নিয়েছে নিজেকে। শান শওকত দেখে মনে হয় সুখেই আছে। টাইট প্যান্ট পরা এক ছোকরা দরজা খুলল। বেল্টটা কোমরের এতই নিচে বেঁধেছে যে ভয় হয় এক্ষুনি বুঝি খসে পড়ে যাবে। অনেক চর্চায় রপ্ত করা হাসি ঠোঁটে নিয়ে ভুরু জোড়া কপালে তুলে জিজ্ঞেস করল, ইয়েস মসিয়ে। শানুকি আছে, দেখা হবে, না ডিমে তা দিচ্ছে? ভ্রুজোড়া আরো একটু উপরে উঠল। মসিয়ে হাকাওয়াগা ছবি তুলছেন, তার মানে বসে থাকো এখন আধ ঘন্টা। ছোকরাকে প্রায় ঠেলে ভিতরে ঢুকলো রানা। ঠিক আছে, অপেক্ষা করব আমি। গোলাপি আলোয় আলোকিত করিডোরের শেষ মাথায় ওয়েটিং রুম। জানে রানা, সেই দিকেই এগোলো। হাকাওয়াগা স্টুডিওর চারদিকে বিলাসের ছড়াছড়ি। অপূর্ব সুন্দর জাপানি কায়দায় সাজানো গোছানো সবকিছু। এতটা পরিপাট্য ভালো লাগে না রানার। দম বন্ধ হয়ে আসতে চায়। দুধ সাদা এক নগ্ন মূর্তি দাঁড়িয়ে আছে দরজার পাশে। এটাই ওয়েটিং রুম। পিছন পিছন এলো ছোকরা। কি নাম বলবো মসিয়ে? বলুন মাসুদ রানা, চেনে আমাকে। অভিবাদন ভঙ্গিতে মাথাটা একটু ঝুঁকিয়ে দরজার দিকে হাত বাড়ালো ছোকরা। আমি এক্ষুনি খবর দিচ্ছি। দয়া করে বসুন এই ঘরে। চকচকে পালিশ করা আসবাবপত্রে সাজানো ওয়েটিং রুমে ঢুকলো রানা। চার দেয়াল ঘেঁষে আরাম কেদারা। ঘরের মাঝখানে একটা টেবিলের ওপর ছড়ানো আছে অনেকগুলো ম্যাগাজিন। দেয়ালে সোনালি ফ্রেমে বাঁধানো হাকাওয়াগার তোলা বিরাট আকৃতির গোটা কয়েক নুড মাস্টারপিস। ঘরে ঢুকেই আরেকজনের উপস্থিতি অনুভব করল রানা। চট করে চোখ গেল ওর ঘরের কোণে একটা চেয়ারে বসা যুবতীর দিকে। জ্বলছে একটা ফিল্টার টিপড সিগারেট। অপর হাতে পাতা উল্টাচ্ছে কালার ম্যাগাজিনের। চোখ তুলে চাইল মেয়েটা। পা থেকে মাথা পর্যন্ত দেখল রানাকে। দৃষ্টিটা 3 সেকেন্ড থমকে গেল রানার চোখে। রানাও ওকে লক্ষ্য করছে দেখে দেখার সুযোগ দিল সে পত্রিকায় মনোনিবেশ করে। এক নজরেই পছন্দ হয়ে গেল রানার মেয়েটিকে। কাটা চেহারা, 23-24 মতো বয়স। কোন দেশি ঠিক বোঝা যাচ্ছে না। গায়ের রং খুবই ফর্সা, কিন্তু ইউরোপিয়ানদের মতো না, মধ্যপ্রাচ্যের হতে পারে। কোমর পর্যন্ত লম্বা রেশমি খয়েরি চুল। চোখের মণি কুচকুচে কালো। গোলাপি ঠোঁট, পাতলা লম্বা, অপূর্ব সুন্দর ছিমছাম নিটোল ফিগার। আগাগোড়া বুক চেরা সাদা একটা সিল্কের ড্রেসিং গাউন পরা। পায়ের ওপর পা তোলা থাকায় প্রায় উরু পর্যন্ত দেখা যাচ্ছে নিটোল একখানা পা। বেল্ট বাঁধেনি বলে বুকের কিয়দাংশ উন্মুক্ত। চোখ তুলল মেয়েটা। রানাকে অপলক নেত্রে চেয়ে থাকতে দেখে এক হাতে বুকের কাপড় ঠিক করল। ভুবন ভোলানো হাসি হাসল রানা। ডেন্টিস্টের ওয়েটিং রুমে অপেক্ষা করবার মতো, তাই না? ইংরেজিতে বলল রানা। মডেল হিসেবে কাজ করছেন বুঝি শানুকির সাথে? হ্যাঁ, উত্তর দিল মেয়েটা। ওর চোখের বঙ্কিম দৃষ্টিতে উৎসুক্য দেখতে পেল রানা। সিগারেটের গোড়ায় ছোট্ট একটা চুমুক দিয়ে কপালের ওপর থেকে একগোছা চুল সরালো। আপনি? আপনিও কি তাই? সর্বনাশ! হেসে উঠল রানা। দুটো চেয়ার খালি রেখে তার পাশেরটায় বসল। আমাকে শ্যুট করবে শানুকি?
পিস্তল দিয়ে হয়তো রাজি হতে পারে, ক্যামেরা দিয়ে নয়। আমি এমনি এসেছি, পরিচয় আছে, এই পথে যাচ্ছিলাম, ভাবলাম দেখা করে যাই। আমার নাম মাসুদ রানা। আমি জিন্নাতি আজমি। ছাই ঝাড়ল মেয়েটা, তারপর অবাক হয়ে চাইল রানার দিকে। মাসুদ রানা? আমি মনে করেছিলাম সাউথ আমেরিকান বুঝি, নিদেন পক্ষে স্প্যানিশ। এখন দেখছি দেশওয়ালি ভাই। আপনি পাকিস্তানি না? না, আগে ছিলাম, এখন বাংলাদেশি। আপনি পাকিস্তানি বুঝি? আমি ভেবেছিলাম ইরানি বা ইজিপশিয়ান। প্রায় পোজ দেন বুঝি এখানে, রেগুলার? মাথা নাড়ল জিন্নাত, মুখ বিকৃত করল। মাসে একবার। এখানে প্রতিযোগিতা খুব বেশি। যারই একটু চেহারা সুরত আছে সেই ছুটে আসে এখানে। অনেকে আছে বিনা পয়সায় মডেল দিতেও এক পায়ে খাড়া। হাকাওয়াগার ক্যামেরার সামনে দাঁড়াতে পারলেই জীবন ধন্য মনে করে। পেশাদারীদের নাকাল অবস্থা। খুব খারাপ কথা, বলল রানা। মডেল দেয়া ছাড়া আর কি করেন আপনি? কারো সাথে বিছানায় শুই টুই কিনা জানতে চাইছেন? সেটা পরে জিজ্ঞেস করব ভেবেছিলাম, হাসল রানা। আপাতত জীবিকার কথাই জানতে চেয়েছি। অনেক কিছু করি। হয়তো কোনো পোশাক তৈরির ব্যাপারে মডেল হলাম কিছুদিন, কিংবা কোনো দোকানের শো গার্ল, এরকম। পেইন্টিং শিখতে এসেছিলাম এখানে স্কলারশিপ নিয়ে। খারাপ লোকের পাল্লায় পড়ে বকে গেছি। 3 বছর পর টাকার গাছটা শুকিয়ে মরে গেল। সেই থেকে নানান ধরনের কাজ করে রোজগার করতে হয় আমাকে। সিগারেটটা অ্যাশট্রেতে ফেলে দিয়ে আবার পা থেকে মাথা পর্যন্ত দেখল সে রানাকে। আপনি কি করেন? আমার অবস্থাও অনেকটা আপনারই মতো, কিন্তু রোজগারের জন্যে কাজ করা আমি মোটেই পছন্দ করি না। কাজ জিনিসটা আমার প্রকৃতি বিরুদ্ধ ব্যাপার, নীতির বাইরে। আমারও। কিন্তু কাজ না করে চলে কি করে? জিজ্ঞেস করলো জিন্নাত। খাওয়া পড়ার জন্যে টাকার দরকার হয় না আপনার? হয়। লোকে বলে যে কোনো বড় শহরের আকাশে বাতাসে টাকা ওড়ে। কথাটা সত্যি। আমি তার থেকে আমার দরকার মতো টাকা ধরে ফেলে টপাটপ। তার মানে খাওয়া পড়ার জন্যে কোনো কাজই করতে হয় না আপনার? না। যদি এড়িয়ে যাওয়া সম্ভব হয় কোনো কাজ করি না আমি। আপনাকে দেখেও তো মনে হয় এমন একটা চেহারা নিয়ে খাওয়া পড়ার জন্যে খুব একটা দুশ্চিন্তা করবার দরকার হয় না আপনার। মৃদু হাসল জিন্নাত। দুশ্চিন্তা করছি তা বলছি না, কিন্তু আপনি কিছুই কাজ করেন না, সে কেমন কথা? আপনার টাকা সব হাওয়া থেকে পাওয়া? কথাটা বলতে বলতে ইচ্ছে করেই বুকের কাপড়টা বেশ খানিকটা খসে যেতে দিল সে। ওদিকে রানার চোখ যেতেই ঢেকে ফেলল আবার। কিভাবে ধরেন টাকাগুলো? কায়দা আছে। আসুন না একদিন, ডিনার খাওয়া যাক একসাথে। তখন আলোচনা করা যাবে এই ব্যাপারে। কৌশলটা শিখিয়ে দেব আপনাকেও, অবশ্য যদি আপনার আগ্রহ থাকে। আবার একবার রানাকে দেখল মেয়েটা, তারপর মাথা ঝাঁকালো। নিশ্চয়ই, কাজ না করে যদি হাওয়া থেকে টাকা পাওয়া যায়, আমি আগ্রহী। এই দেখুন, আমাদের দুজনের মধ্যে মিল পাওয়া যাচ্ছে। আমরা একে অপরের সাহায্যে আসতে পারি। সরাসরি মেয়েটার চোখে চোখ রাখল রানা। শেজ গ্যারিন রেস্তোরাঁ চেনেন? মেয়েটার আয়ত চোখ বিস্ফারিত হয়ে গেল। নাম শুনেছি, কিন্তু অতিরিক্ত খরচা না ওখানে? কাঁধ ঝাঁকালো রানা। খুব একটা বেশি কোথায়, তবে খাবারটা ভালো। আসুন না ওখানে, রাত 9টায়। ডিনার খাওয়া যাক একসাথে। আপনার জন্য অপেক্ষা করব আমি। 3 সেকেন্ড চেয়ে রইল মেয়েটা রানার চোখের দিকে, তারপর কঠিন হয়ে গেল মুখটা। এসব ব্যাপারে ঠকানো খুব একটা পৌরুষের কাজ নয়। আপনার বক্তব্য ঠিক বুঝলাম না, একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিন। এপ্রিল ফুল করতে চাইছেন? দেখুন, ঠাট্টা বা ঠকানোর কথা আমার মাথায় আসেনি। বুঝতে পারছি না ব্যাপারটা। আমি ডিনারের দাওয়াত দিয়েছি আপনাকে, এটা অন্যায় মনে হচ্ছে আপনার কাছে? দাওয়াত দেয়াটা অন্যায় কিছু নয়। ডিনারের পর কারোর সাথে বিছানায় যাওয়ার মধ্যেও অন্যায় দেখি না, কিন্তু ওরকম গর্জিয়াস রেস্তোরাঁয় গিয়ে
যদি দেখা যায় সব ফক্কা আমন্ত্রণকর্তা অনুপস্থিত, সেই অবস্থায় একটা মেয়ের যে কি পরিমাণ অসম্মান বুঝেছি এবার, হাসল রানা। আপনার মনে যদি সন্দেহ থাকে তাহলে এর একমাত্র সমাধান হচ্ছে তুলে নেয়া। না, আমন্ত্রণটা তুলে নিচ্ছি না। অবিশ্বাসিনীকে তুলে নেব আমি যাওয়ার পথে। কোথায় থাকেন আপনি? সহজ হয়ে গেল মেয়েটা, হাসল। সেক্ষেত্রে বরং বিশ্বাসই করব আমি আপনাকে। ঠিক আছে, 9টায় পৌঁছবো আমি শেষ ক্যারিনে। হেলান দিয়ে বসলো মেয়েটা। বাম পাটা ডান পায়ের উপর থেকে নামিয়ে ডান পাটা চড়ালো বাম পায়ের উপর। টিকটিক করছে চোখ দুটো। আপনিও কি খাওয়ার পর আমাকে অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং দেখাতে নিয়ে যাবেন আপনার ঘরে? না, পেইন্টিং নেই আমার হোটেল কামরায়, হাসলো রানা। তবে যদি দেখতে চান, বিংশ শতাব্দীর এক নিখুঁত ভাস্কর্য দেখাতে পারি, বাংলাদেশি, একেবারে জীবন্ত। উচ্চ কণ্ঠে হেসে উঠল জিন্নাত আজমি। ঠিক এমনি সময় দড়াম করে খুলে গেল দরজাটা। হুড়মুড় করে ঘরে ঢুকলো যেন আস্ত একটা বাচ্চা হাতি। সানুকি হাকাওয়াগা। 280 পাউন্ড ওজন নিয়ে কি করে যে লোকটা এত দ্রুত চলাফেরা করে বোঝা মুশকিল। সব সময় একটা তাড়াহুড়োর মধ্যে রয়েছে যেন লোকটা। রানা বাউলি কেটে সরে যাওয়ার আগেই বিশাল মোটা দুই বাহু জড়িয়ে ধরল ওকে। টেনে নিয়ে এলো বেলুনের মতো ফোলা বুকের ওপর। দুই হাতে চাপড় মারছে সে রানার পিঠে। মনে হচ্ছে ফাঁপা রাবারের খোলস। দুই কাঁধ ধরে ঠেলে পিছনে সরালো সে রানাকে। দুই কান পর্যন্ত গিয়ে ঠেকেছে হাসি। প্রকাণ্ড হাসি খুশি মুখটা জ্বলজ্বল করছে অনাবিল আনন্দে। রানা, ও মাই ডার্লিং রানা, কল্পনাও করতে পারিনি হঠাৎ এভাবে তোমায় দেখা পাবো। কি সৌভাগ্য আজ আমার। কাল রাতে তোমাকে স্বপ্নে দেখেছি আমি, আর আজ তুমি সশরীরে হাজির। আশ্চর্য না? গুলপট্টি রাখো তো, কোনো মতে ওর হাত থেকে ফসকে বেরিয়ে বলল রানা। এক ভদ্রমহিলা অপেক্ষা করছেন। ওর কাজটা সেরে নাও আগে, তারপর তোমার সাথে কথা আছে। ওহো, জিনা ডার্লিং, এর কথা বলছো? জিন্নাতের দিকে ফিরল শানুকি। হ্যালো বেবি, এ হচ্ছে আমার অনেক পুরনো ঘনিষ্ঠ বন্ধু মাসুদ রানা। ধরতে গেলে বাল্যবন্ধু। ওর মতো মানুষ হয় না। আমার মহা বিপদের সময় ও। শানুকি, ধমক মারল রানা। চাপাবাজি রাখো, পরিচয় হয়েছে আমাদের। কি শুরু করলে তুমি? থতমত খেয়ে গেল হাকাওয়াগা। খারাপ কিছু বলে ফেলেছি? এখনো বলনি, কিন্তু লক্ষণ সেই রকমই দেখা যাচ্ছে। মিস আজমি অপেক্ষা করছেন ছবি তোলার জন্যে। নাটকে ভঙ্গিতে দু হাত সামনে বাড়িয়ে হতাশ হওয়ার মুদ্রা দেখালো হাকাওয়াগা। মাথা নাড়ল এপাশ ওপাশ। আজ আর হবে না সুইট ডার্লিং। দেখতেই পাচ্ছ, স্বাভাবিক অবস্থায় নেই আমি আর। আকাশের চাঁদ হাতে পেয়েছি, এখন ছবি তোলা অসম্ভব। রানার সাথে কথা বলতে হবে আগে। তুমি এক কাজ করো, কার্লোকে বলো আগামীকাল তোমার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করতে। আজকেরটাও যেন চুকিয়ে দেয়। কাল ঠিক এই সময়ে এসো, কেমন? এখন ছবি তুলতে পারবো না, রানার সাথে কথা বলতে হবে। ভ্রুজোড়া কুঁচকে উঠল জিন্নাতের। খামোখা বসে থাকার জন্যে ওই ছুঁচো আমাকে পয়সা দেবে ভেবেছেন? অসম্ভব। ছি, এরকম বলে না ডার্লিং। আমি বলে দিচ্ছি ওকে। তুমি কাপড় পরে তৈরি হয়ে নাও। আমি বলে দিচ্ছি, তোমার পাওনা চুকিয়ে দেবে ও। অলরাইট? রানার উরুর সমান মোটা একটা হাত দিয়ে রানার কাঁধ জড়িয়ে ধরে দরজার দিকে এগোলো সে। ঘাড় ফিরিয়ে মেয়েটার দিকে চাইল রানা। চোখ টিপল মেয়েটা। 9টা, ভুলে যাবেন না আবার, বলল রানা। 10টা, ভাস্কর্য দেখাচ্ছেন, ভুলে যাবেন না আবার, বলল মেয়েটা। ছোট্ট একটা শীষ দিল শানুকি। টেনে হিঁচড়ে রানাকে নিয়ে এগোলো করিডোর ধরে। কয়েক কদম গিয়ে বলল, ওই মেয়েটার সাথে বদমায়েশি প্ল্যান করছো বলে মনে হচ্ছে রানা। করলে ক্ষতি কি? রোগ টোগ আছে নাকি? রোগের চেয়েও খারাপ। খারাপ একটা পুরুষ বন্ধু আছে ওর।
দড়াম করে দরজা খুলে রানাকে নিয়ে হুড়মুড় করে ঢুকলো সে নিজের প্রাইভেট অফিসে। ছোকরা রেগে গেলে ছুরি মারে। তাতে কি, হাসলো রানা, ও তো আমিও করি। ঘরে ঢুকেই থমকে দাঁড়ালো রানা। একেবারে চোখ ধাঁধানো কারবার। প্রচুর টাকা ব্যয় করে এই ঘরটা সাজিয়েছে শানুকি, কোনো দিক থেকে কার্পণ্য করেনি। মস্ত বড় ডেস্কটা আগাগোড়া ঝকঝকে মসৃণ তামা দিয়ে ঢাকা। জেব্রার চামড়া দিয়ে মোড়া হয়েছে লাউঞ্জিং চেয়ারগুলোর গদি। দেয়ালের গায়ে বসানো একজোড়া সোনালি হাতের ওপর জ্বলছে দুটো মোলায়েম গোলাপি বাতি। উল্টো দিকের দেয়ালটা কাচের। অপূর্ব সুন্দর ছোট্ট একটা বাগান দেখা যাচ্ছে ওপাশে। তিন দেয়ালে বিচিত্র রয়েছে নানা রকম জাপানি ডিজাইন। খুব পয়সা লুটছো মনে হচ্ছে, চারদিকে নজর বুলিয়ে বলল রানা। তোমার পছন্দ হয়েছে? জিজ্ঞেস করেই হেসে উঠল শানুকি, হুপিং কফে আক্রান্ত বাচ্চার মতো। মনে হলো বেলুনের মতো ভুঁড়িটা উড়ে যাবে এক্ষুনি শরীর থেকে বেরিয়ে। আমার পুরো 1 মাসের রোজগার লাগিয়ে দিয়েছো এর পেছনে। অনেক খেটে পিটে সাজানো হয়েছে ঘরটা। কিন্তু সত্যি করে বলো তো রানা, ভালো লাগছে তোমার কাছে? গুমোট লাগছে, বলল রানা। মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে। বসে পড়ল সে একখানা জেব্রার চামড়া ঢাকা চেয়ারে। সত্যি? যার পর নাই খুশি হয়ে উঠল শানুকি। শুনে খুব খুশি হলাম। সত্যি কথা বলতে কি, আমারও এক্স্যাক্টলি ঠিক তাই মনে হয়। কিন্তু আমার কাস্টমারদের অবস্থা যদি দেখতে, এই ঘরে ঢুকলে প্যান্টে পেচ্ছাপ করে দেওয়ার অবস্থা হয়ে যায় ব্যাটাদের। দেখো শানুকি, আমার তাড়া আছে, একটা ব্যাপারে সাহায্য দরকার তোমার। বোকা বোকা ভাবটা মুহূর্তে অদৃশ্য হয়ে গেল শানুকির চেহারা থেকে। তীক্ষ্ণ সজাগ হয়ে উঠল চোখ দুটো। আত্মভোলা ছেলেমানুষি ভাবটা উবে গেছে বেমালুম। আমার সাহায্য? 100 বার। যা চাইবে তাই দেব তোমাকে। শুধু চাওয়ার অপেক্ষা। কথায় একটু বাড়িয়েই বলে হাকাওয়াগা। কিন্তু ওর চোখের দিকে চেয়ে রানা বুঝলো খুব একটা বাড়িয়ে বলছে না লোকটা এখন। বছর কয়েক আগে ভয়ানক এক ব্ল্যাকমেইলারের হাত থেকে বাঁচিয়েছিল রানা ওকে। তার জন্যে খানিকটা বেআইনি কাজ করতে হয়েছিল রানাকে। কিন্তু সেটুকু না করলে রক্ষা করা যেত না শানুকিকে। লাটে উঠত ওর এই জমজমাট ব্যবসা। অনেক সাধ্য সাধনা করেও বিনিময়ে কিছুই দিতে পারেনি সে রানাকে। সেই থেকে কৃতদাস হয়ে রয়েছে সে এই সিংহ হৃদয় যুবকের। তোমার জন্য সবকিছুই করতে পারি আমি, ডার্লিং। যা চাইবে পাবে। রানাকে চুপ করে থাকতে দেখে আবার বলল শানুকি। তোমার একটা ফিল্ম দেখাতে চাই, বলল রানা। আমি আশা করছি তুমি আমাকে বলতে পারবে কে তুলেছে ফিল্মটা, কোথায় তোলা হয়েছে এটা, আর ছবির অভিনেতা লোকটা কে। এটা আর একটা ব্ল্যাকমেইলের চক্কর, খুবই জরুরি। দেখা যাক আগে। উঠে দাঁড়ালো শানুকি। চলো স্টুডিওতে চলো। ব্যাপারটা অত্যন্ত গোপনীয়। তোমার ওপর আস্থা না থাকলে কিছুতেই এই ছবি দেখাতাম না আমি তোমাকে। তোমার মুখ থেকে একটা শব্দ উচ্চারণ হলে, কাট ইট, ডার্লিং। একসময় আমি তোমার ওপর বিশ্বাস রেখেছিলাম, তুমিও আমার ওপর বিশ্বাস রাখতে পারো। শানুকির প্রকাণ্ড মুখটা গম্ভীর। অফিস কামরা থেকে বেরিয়ে রানাকে নিয়ে স্টুডিওর মস্ত দরজা ঠেলে ভিতরে ঢুকলো সে। বিরাট স্টুডিও। নানান রকম স্ক্রিন ঝোলানো রয়েছে এদিক ওদিক। আলো কম বেশি করবার জন্যে নানান আকৃতির পেডেস্টাল পর্দা। অসংখ্য স্পট ও ফ্লাড লাইট। নানান ধরনের বিদঘুটে ফটোগ্রাফিক যন্ত্রপাতিতে ঠাসা। একপাশে একটা সোনালী মঞ্চের ওপর মস্ত বড় একখানা ডবল বেড খাট। বেশিরভাগ শুটিং হয় ওখানেই। টাইট প্যান্ট পরা ছোকরা এক মনে একটা সিঙ্গেল লেন্স রিফ্লেক্স ক্যামেরার ফিল্ম লোড করছে ব্যস্ত হাতে। এখন যাও কার্লো, 1 ঘন্টার জন্যে ছুটি, বলল শানুকি। জিনাকে ওর পাওনা চুকিয়ে দাও। চলে যেতে বলেছি আজ, কাপড় পরছে। কাল ঠিক এই সময়ে আসতে বলেছি ওকে, লিখে রেখো।
কিছুই কাজ করলো না, পুরো টাকা দিয়ে দেব? অসন্তুষ্ট কণ্ঠে জানতে চাইল কার্লো। ও কাজ করতেই এসেছিল, আমরা কাজ করাইনি, সেজন্যে ক্ষতিপূরণ দেয়া উচিত আমাদের। আর সব স্টুডিও কি করে আমি শুনতে চাই না। যাও, যা বলছি করোগে। বেরিয়ে গেল কার্লো। ঝটাং করে বল্টু লাগিয়ে দিল শানুকি ভিতর থেকে। আর কারো ঢোকার উপায় রইল না, বলল শানুকি। আমরা দুজন এই ঘরে একা। বের করো দেখি ফিল্মটা, দেখা যাক। এই কথার প্রথম অংশটুকু সত্য, আর কারো ঢোকবার উপায় নেই, কিন্তু দ্বিতীয় অংশটুকু সঠিক নয়। কারণ কার্লোর খোঁজে নিঃশব্দ পায়ে স্টুডিওতে এসে ঢুকেছিল জিন্নাত আজমি। কার্লো দেখতে পায়নি ওকে। রানা আর শানুকির পায়ের শব্দ শুনে চট করে সরে দাঁড়িয়েছিল একটা স্ক্রিনের আড়ালে। রানার সম্পর্কে অদম্য কৌতূহল জেগেছিল ওর মনে। শানুকির সাথে লোকটার কি এমন জরুরি প্রয়োজন সেটা জানার আগ্রহ দমন করতে পারল না সে। রয়ে গেল পর্দার আড়ালে। 8 মিলিমিটার রেলটা এগিয়ে দিল রানা। একটা প্রজেক্টরে পড়ালো সেটা শানুকি। লাইট অফ করে চালু করে দিল প্রজেক্টর। 8 ফুট বাই 8 ফুট একটা সাদা পর্দার ওপর পরিষ্কার ফুটে উঠল শিখা শঙ্করের নগ্ন শরীর। রানা আর শানুকি চুপচাপ পাশাপাশি দাঁড়িয়ে দেখছে নীল ছবি। পর্দার আড়াল থেকে মাথা বের করল জিন্নাত। কি ধরনের ছবি বুঝতে পেরে মুখ টিপে হাসল। তারপর চট করে সরে গেল আড়ালে। স্পোর্টটা শেষ হয়ে যেতেই বাতি জ্বেলে দিয়ে রানার দিকে ফিরল শানুকি। কে মেয়েটা? এই র্যাকেটে যারা কাজ করে তাদের বেশিরভাগ মেয়েকেই চিনি আমি, কিন্তু এটাকে দেখিনি আগে। আর কে মেয়েটা? একে চেনার দরকার নেই। একটা টেবিলের উপর চড়ে বসলো রানা পা ঝুলিয়ে। আপাতত ওর ব্যাপারে আমার কোনো কৌতূহল নেই। এ ছবির ক্যামেরাম্যানটা কে বলতে পারো? চোখ মুখ বিকৃত করে কানের লতি চুলকালো শানুকি কিছুক্ষণ। 6 জন আছে প্যারিসে এসব ছবি তোলে। একটা তুলে বসে রানার মুখের দিকে চাইলো শানুকি। যদিও বেআইনি, কারবারটা অনেক টাকার। টাকার লোভেই যায় মানুষ এতে। কখন পুলিশ এসে টুটি টিপে ধরবে ঠিক নেই। তবু ঝুঁকি নেয় মানুষ, কারণ এই লাইনে অঢেল টাকা। কত টাকা তুমি কল্পনাও করতে পারবে না। এইমাত্র যে ছবিটা দেখলাম এটার কথাই ধরো, এর দাম কম করে হলেও $30,000। একটা ছবির দাম এত না, তাহলে শত শত কপি তৈরি করে ওরা প্রতিটা ফিল্মের। এখানকার স্থানীয় মার্কেট তো আছেই, এসব স্মাগল করে পাঠানো হয় পৃথিবীর সমস্ত বড় বড় শহরে। সবচেয়ে বড় মার্কেট হচ্ছে আমেরিকা আর ইংল্যান্ড। প্রত্যেকটা কপি বিক্রি হয় $100। খরচ খরচা আর কমিশন বাদ দিয়ে এক একটা ছবির জন্যে এদের হাতে থাকে $30,000 থেকে $50,000। অথচ এসব ছবির প্রোডাকশন ঝামেলা এতই কম যে সপ্তাহে একটা করে তৈরি করতে পারে অনায়াসে। আমি ইচ্ছে করলে দিনে একটা করে নামাতে পারি, আইনের ভয়ে যাই না ওতে। যাই হোক, এই 6 জনের প্রত্যেকের নিজস্ব ক্যামেরা টেকনিক আছে। আমার যতদূর বিশ্বাস এই ছবি উইলিয়াম নেভার বলে এক ছোকরার তোলা। কসম খেয়ে অবশ্য বলা যায় না, তবে লাইটিং, ক্যামেরা অ্যাঙ্গেল আর কম্পোজিশন থেকে নেভারের গন্ধ পাওয়া যাচ্ছে। কোথায় পাবো তাকে? রিউ গ্যারিবালডিতে ওর একটা স্টুডিও আছে। সিনেমা স্টার আর ধনী মহিলাদের স্টুডিও পোর্ট্রেট তোলে, বেশ সুনামও করছে। কিন্তু এটা হচ্ছে ফ্রন্ট কভার, লোক দেখানো। আসল টাকা আসে ওর নীল ছবি থেকে। ওর সাথে জানাশোনা আছে তোমার? তাচ্ছিল্যের ভঙ্গিতে মুখ বাঁকালো শানুকি। বলল, ঘৃণা করি আমি। ওর সাথে এক বাসে উঠবো না, এক রেস্তোরাঁয় খাবো না পর্যন্ত। জানোয়ার একটা। আর এই ফিল্মের অভিনেতা জানোয়ারটা কে? মুখোশ রয়েছে বলে হলপ করে বলা যায় না, তবে শুনেছি এইসব ছবির জন্যে একটা ষাঁড় ঠিক করা আছে নেবরের। নিকোলো ট্রাচিয়া, ইটালিয়ান। শুনেছি বরাবর ওকেই ব্যবহার করে নেবর।
লোকটাকে দেখিনি আমি কোনোদিন। শুনেছি যাতে চেনা যায় না সেজন্য হুড পরে নেয় লোকটা কাজের সময়। স্যামির বারে কাজ করে লোকটা। মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে আমেরিকান ট্যুরিস্ট যায় ওখানে। ও মক্কেল ধরে আলাপ করিয়ে দেয় নেবরের এজেন্টের সাথে। কিছু কমিশন পায়। শরীরের ভারটা বিশাল নিতম্বের এক পাশ থেকে আরেক পাশে সরিয়ে নড়ে বসল শানুকি। কিন্তু এই মেয়েটা বড় জব্বর হে। অ্যামেচার বোঝা যায় এক নজরেই, কিন্তু কলা কৌশলগুলো প্রফেশনালকেও হার মানায়। এই নোংরা ছবিতে কাজ করতে গেল কেন? ওকে পেলে দারুণ কিছু ছবি বানাতে পারতাম আমি। খারাপ কিছু না, কিন্তু পয়সা আর কারো চেয়ে কম দিতাম না। সফিস্টিকেশন এমনই এক জিনিস, রুচি এমনই এক জিনিস, যেসব নোংরামি অশ্লীলতা ঢেকে যায় ওর জাদু স্পর্শে। শুচি শুভ্র সুন্দর হয়ে ওঠে সবকিছু। কে মেয়েটা? এই দেখো, আমি এলাম এক কাজে আর তিনি ব্যবসার কথা ভাবছেন। সিগারেট ধরালো রানা। ও মেয়ে তোমার ধরাছোঁয়ার বাইরে। আপাতত ওর চিন্তা দূর করে দাও মাথা থেকে। ওর ব্যাপারে আগ্রহ নেই আমার। এরকম আরো 3টে ফিল্ম আছে উইলিয়াম নেবরের কাছে। সেগুলো উদ্ধার করতে হবে। মনে হচ্ছে ওর সাথে দেখা করে ওর একটা হাত আচ্ছা করে মুচড়ে না দিলে বেরোবে না ওগুলো। সানুকি হাকাওয়াগার 2 চোখ বিস্ফারিত হয়ে গেল। সাবধান, সুইট ডার্লিং, পেরেকের মতো শক্ত লোক। চিন্তা নেই, বলল রানা। নেমে পড়ল টেবিল থেকে। দরকার মনে করলে হাতুড়ি হয়ে যাব। চলি এখন দোস্ত। নেবরের সাথে মোলাকাতটা সেরে ফেলি আজই। চোখের ইঙ্গিত করল, ফিল্মটা খুলে দাও। সে কি? আকাশ থেকে পড়ল শানুকি। তোমার সাথে লাঞ্চ খাবো বলে বিদায় করে দিলাম মেয়েটাকে। এতদিন পর দেখা, চলি বললেই হলো। আরেকদিন আসবো শানুকি। আজ যাই, তারা আছে। তোমার সাহায্যের জন্যে অসংখ্য ধন্যবাদ। ফিল্মটা রিওয়াইন্ড করে রানার হাতে দিল শানুকি। ঠিক আছে, ঘোড়ায় চড়ে এসেছো যখন ঠেকাবো না। তবে আর কিছু দরকার হলে টেলিফোন করতে ভুলো না। দরজার দিকে এগোলো ওরা। বল্টু খুলে বেরিয়ে গেল করিডোরে। পর্দার আড়াল থেকে পা টিপে বেরিয়ে এলো জান্নাত আজমি। সবার অলক্ষ্যে দ্রুত পায়ে চলে এলো ড্রেসিং রুমের দরজার কাছে। এদিক ওদিক চেয়ে দেখলো কেউ নেই। চট করে ঢুকে পড়ল ড্রেসিং রুমে। দরদর ঘাম ঝরছে মোহাম্মদ ইসমাইলের চিবুক বেয়ে। বারবার ঘড়ি দেখছে সে। ব্রিগেডিয়ারকে পায়নি সে ফোনে। সিকান্দার বিল্লা ধরেছিল টেলিফোন। এক্ষুনি লোক পাঠাচ্ছি বলে রিসিভার নামিয়ে রেখেছিল বিল্লা। কিন্তু কোথায়? এখন পর্যন্ত কারো পাত্তা নেই। কেউ এসে পৌঁছবার আগেই যদি বেরিয়ে এসে গাড়ি নিয়ে চলে যায় মাসুদ রানা, ওকে তো দায়ী করবে ব্রিগেডিয়ার। কোনো কৈফিয়ত দিয়েই সন্তুষ্ট করতে পারবে না সে তারিক আক্তারকে। কাজ ছাড়া আর কিছু বোঝে না লোকটা। মহা বিপদে পড়বে সে। হাত ফসকে রানা বেরিয়ে গেলে। ঘামে ভেজা নোংরা রুমাল বের করে মুখ মুছল ইসমাইল। জিভটা শুকিয়ে এসেছে ওর। বুকের ভেতর ঢিপ ঢিপ হাতুড়ি পিটছে হৃৎপিণ্ডটা। একবার এ পায়ে একবার ও পায়ে ভর দিয়ে অপেক্ষা করছে সে অস্থির চিত্তে। ঠিক এমনি সময় হাকাওয়াগার স্টুডিও থেকে বেরিয়ে এলো মাসুদ রানা। মনে মনে সিকান্দার বিল্লার পাঠানো লোকের প্রত্যাশা এত বেশি করে করেছিল ইসমাইল যে রানাকে বেরিয়ে আসতে দেখে একেবারে হকচকিয়ে গেল। রানাকে আশা করেনি বলে সে খেয়ালও করেনি যে আঙিনার ঠিক মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছে ও বেকায়দা ভঙ্গিতে। নইলে আঙিনার এদিক ওদিক বেশ কয়েকটা দরজা রয়েছে, বারান্দা রয়েছে। একটু আড়ালে দাঁড়ালে ওকে দেখতেই পেত না রানা। রানাকে সোজা ওর দিকে এগিয়ে আসতে দেখে ঘাবড়ে গিয়ে ঝট করে পেছন ফেলল ইসমাইল। পা বাড়ালো সামনে। স্বাভাবিকভাবে পিছন ফিরলে রানা হয়তো খেয়ালই করতো না, কিন্তু এই ঘাবড়ে যাওয়াটা নজর এড়ালো না ওর। মুহূর্তে সজাগ হয়ে গেল সে ভেতর ভেতর। মোটাসোটা টাক পড়া লোকটাকে হঠাৎ পিছন ফিরতে দেখেই ছোট হয়ে গেল চোখ জোড়া। নেবরের স্টুডিওটা শানুকির স্টুডিও থেকে খুব দূর নয়। সিঁড়ি দিয়ে নামতে নামতেই সিদ্ধান্ত নিয়েছিল পার্কিং স্পেস পাওয়া যাবে কি যাবে না ঠিক নেই।
কাজেই এটুকু রাস্তা হেঁটেই যাবে সে। লম্বা পা ফেলে এগোতে গিয়ে ধাক্কা খেল সে ইসমাইলের পিঠে। ডাইনে যাবে না বাঁয়ে যাবে ঠিক করে উঠতে পারছে না মোটা লোকটা। পরস্পরের দিকে চাইল দুজন। মুহূর্তে চিনতে পারল রানা। লোকটাকে কোথায় কবে কি অবস্থায় দেখেছে পরিষ্কার মনে পড়ল ওর। 8 বছর আগে দেখেছিল ওকে করাচিতে। পাকিস্তান কাউন্টার ইন্টেলিজেন্সের ওয়াচার ছিল লোকটা। নাম খুব সম্ভব মোহাম্মদ ইসমাইল। মাফ করবেন, বলল রানা। ইসমাইলকে পাশ কাটিয়ে এগিয়ে গেল বুলেভার্ড পাস্তরের দিকে লম্বা পা ফেলে। আকস্মিক সৌভাগ্যে বিস্মিত হলো ইসমাইল। খুশি মনে পিছু নিল রানার। চিনতে তো পারেইনি। গাড়িতে না উঠে অনুসরণের সুযোগ দেওয়ার রীতিমতো কৃতজ্ঞতা বোধ করল সে রানার প্রতি। আর একটু আস্তে হাঁটলে অবশ্য ভালো হতো। ঘর্মাক্ত কলেবরে হাঁসফাঁস করে ছুটতে হচ্ছে ওর। ধাক্কা লেগে যাচ্ছে রাস্তার লোকের গায়ে। তবু খুশি হলো সে মনে মনে। যাই হোক, হারিয়ে ফেলবার ভয় নেই আর এখন। রানা ভাবছে, এর মানেটা কি? দৈবাত দেখা হয়ে গেল নাকি পাকিস্তানিরা টের পেয়ে গেল শঙ্করলালজির এই হঠাৎ আগমন। পিছু লেগে গেছে ওরা। বুলেভার্ড পাস্তরে পৌঁছে একটা ব্যস্ত রেস্তোরাঁর সামনে থামল রানা। ব্যাপারটা একটু ভালোমতো বুঝে নেওয়া দরকার। তার আগে বেলা হয়ে গেছে। লাঞ্চটা সেরে নিলে মন্দ হয় না। এদিক ওদিক পেয়ে ভেতরে ঢুকলো রানা। প্রশস্ত ঘরটার কোণের দিকে খালি টেবিল দেখে এগোলো সেদিকে। রানাকে রেস্তোরাঁয় ঢুকতে দেখলো ইসমাইল। বাইরে দাঁড়িয়ে ইতস্তত করলো খানিক। ওরও খিদে লেগে গেছে ভীষণ। রেস্তোরাঁর বাইরে পাতা একটা খালি টেবিলের দিকে এগোলো সে পায়ে পায়ে। এখান থেকে বেরোবার দরজাটা দেখা যায় পরিষ্কার। রানা বেরোলে দেখতে পাবে সে। কিন্তু খাবারের অর্ডার দেয়া কি ঠিক হবে? যদি খাওয়া শেষ হওয়ার আগেই বেরিয়ে আসে মাসুদ রানা? সাত পাঁচ পাচ্ছে। এমনি সময় গরম স্টেকের গন্ধ নাকে আসতেই আর সামলাতে পারল না সে নিজেকে। হাউমাউ খাউ করে উঠল পেটের ভেতরটা। ধূপধাপ টেবিলে চাপড়ে ওয়েটারের দৃষ্টি আকর্ষণ করে অর্ডার দিল সে লেগার এবং বিফ রোলের। রানা যেখানে বসেছে সেখান থেকে বাইরের আঙিনার বেশ কিছুটা অংশ দেখা যায়। ইসমাইলকে দেখতে পেল সে। মুচকি হেসে স্টেকের অর্ডার দিল। ভুল জায়গায় বসেছে ইসমাইল, বুঝতে পারল রানা। ওর পক্ষে ওখান থেকে বেরোবার দরজার উপর নজর রাখাই শুধু সম্ভব। রানাকে দেখতে পাচ্ছে না সে। এই সুবিধাটুকু সদ্য ব্যবহার করলো সে। আলগোছে গিয়ে ঢুকলো টেলিফোন কিয়স্কে। ডায়াল করলো জটিলেশ্বরের নাম্বারে। আসমা শেরির বেড়া ডিঙিয়ে জটিলেশ্বরের কানেকশন পেয়ে রানা বলল, মনে হচ্ছে আমাদের পাকিস্তানি বন্ধুরাও এই ফিল্মটার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে। ইসমাইল ঘুরছে আমার পেছন পেছন। ইসমাইল কে সে ব্যাপারে কোনো প্রশ্ন করল না জটিলেশ্বর। ভালো করে চেনে সে প্যারিসে কার্যরত প্রত্যেকটি পাকিস্তানি এজেন্ট এবং ওয়াচারকে। খবরটা শুনেই আঁতকে উঠল সে। মাই গড, ফিল্মটা আপনার সাথে রয়েছে? হ্যাঁ, পকেটে। আপনি কোথা থেকে বলছেন এখন? আর এক পর্দা চড়ে গেল জটিল রায়ের গলা। ঠিকানাটা বলল রানা। তারপর জিজ্ঞেস করলো কেন? এক্ষুনি দুজন লোক পাঠিয়ে দিচ্ছি আমি। আপনাকে গার্ড দেবে ওরা। যেখানে আছেন সেখানেই থাকুন আপনি। খুব ঘাবড়ে গেছেন মনে হচ্ছে, বলল রানা। তাড়াহুড়ো করে কিছু করতে যাবেন না। আমার নিরাপত্তার জন্যে আপনি লোক পাঠালেই ব্যাপারটা অফিসিয়াল হয়ে যাচ্ছে। সেটা কি ভালো হবে? রানার কথার যৌক্তিকতা বুঝতে পারল জটিল রায়, কিন্তু উদ্বেগ তাতে কমল না। কিন্তু কিন্তু ওরা যদি আপনার ওপর ঝাঁপিয়ে পড়ে কেড়ে নেয় ওটা? হেসে উঠল রানা। ছেলের হাতের মোয়া নাকি? এই দিন দুপুরে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে কিছু কেড়ে নেবে এমন বাপের বেটা পয়দা হয়নি এখনো। খামোখা বাজে চিন্তা না করে অন্য লাইনে মাথাটা একটু ঘামান। ওরা এই ব্যাপারে ইন্টারেস্টেড। কথাটা আপনাকে জানানো দরকার মনে করে রিং করলাম। আপনার সাহায্যের জন্য নয়। আরো দিক থাকতে পারে যেগুলো আপনার সামলানো দরকার। কথাটা বলেই রিসিভার নামিয়ে রাখলো রানা। নিজের টেবিলে ফিরে এসে দেখলো এসে গেছে স্টেক। গরম ভাপ উঠছে।
গন্ধটাও চমৎকার। ধীরে সুস্থে তৃপ্তির সাথে লাঞ্চ সারলো রানা। মোটা অঙ্কের বকশিস সহ বিল শোধ করলো। তারপর স্বচ্ছন্দ সাবলীল ভঙ্গিতে বেরিয়ে এলো বাইরে। কয়েক গজ এগিয়ে যাওয়ার সুযোগ দিল ওকে ইসমাইল। তারপর চলল পিছন পিছন। পেটের দাবি মিটে যাওয়ায় মনের জোরও বেড়ে গেছে ইসমাইলের। রানা ওকে চিনতে পারেনি দেখে নিশ্চিন্তে আশপাশের লোকদের কনই দিয়ে গুতিয়ে সবার বিরক্তি উৎপাদন করে চলছে সে ঘর্মাক্ত কলেবরে। 5 মিনিটের মধ্যেই খসিয়ে দিল রানা ইসমাইলকে। মোড়ের কাছে একটা রেডিওর দোকানের সামনে ছোটখাটো একটা ভিড়। কাচের জানালার ওপাশে রাখা টেলিভিশন সেটে প্রোগ্রাম দেখছে 15-20 জন ভিড় করে। লোকগুলোকে পেরিয়েই বিদ্যুৎ বেগে বাঁয়ে সরে গেল রানা। চট করে একটা দরজা দিয়ে ঢুকে গেল একটা অফিস বিল্ডিং এর করিডোরে। এতই দ্রুত ঘটল ব্যাপারটা যে একেবারে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল মোহাম্মদ ইসমাইল। থমকে দাঁড়িয়ে পড়ল সে ফুটপাথের মাঝখানে। গেল কোথায়? রানাকে আর দেখা যাচ্ছে না কেন? ওকে ঠেলে এগিয়ে যাচ্ছে লোকজন। হঠাৎ সংবিত ফিরে পেয়ে আতঙ্কিত ইসমাইল ছুটল সামনের দিকে হাঁসফাঁস করতে করতে। চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসবার উপক্রম করছে। পাগলের মতো ডাইনে বাঁয়ে চাইতে চাইতে দরজাটা ছাড়িয়ে এগিয়ে গেল সে। করিডোরটা এপাশের রাস্তা থেকে ওপাশের রাস্তা পর্যন্ত সরু একটা গলির মতো। দুপাশে অসংখ্য ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানের অফিস। হাসি মুখে ওদিকের রাস্তায় বেরিয়ে চলন্ত বাসে উঠে পড়ল রানা। একাধিক অনুসরণকারী থাকতে পারে মনে করে বার কয়েক বাস বদল করল সে। বার কয়েক ট্যাক্সি বদল করলো। 20 মিনিট পর নিশ্চিন্ত হয়ে সোজা গিয়ে উঠল সে জটিলেশ্বরের অফিসে।